ওখানে? না প্রদীপ, এ হয় না। আর আমি তোমাকে কত সময় দেব বলতে পারো? আর কিছুটা সময় আমাকে দাও প্লিজ রিনা, আর কিছুটা সময় দাও আমাকে। না প্রদীপ, এ হয় না। তুমি কেন বুঝছো না? আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছে। আমি আর তোমাকে সময় দিতে পারবো না। এমনিতেও তুমি তোমার এত পড়াশোনা করেছো, তা কি ফায়দা কি সেই পড়াশোনার? কি লাভ সেই সার্টিফিকেট গুলো যেগুলো তুমি পড়াশোনা করে পেয়েছো? ছিঁড়ে ফেলে দাও ওগুলোকে। আরে রিনা, তুমি কেন বুঝতে পারছো না? না, আমি আর কিছু শুনতে চাই না। তুমি আমাকে আর কোনদিন ফোন করবে না। দীর্ঘ 5 বছর পর আজ বাড়িতে ফিরছি। 5 বছর আগে অ্যাক্সিডেন্টে বাবা মার মৃত্যুর পর আমার একমাত্র সম্বল ছিল রিনা, আর সেও আমাকে ছেড়ে চলে যায়। রিনা ছেড়ে যাওয়ার 10 দিন পর আমার কাছে একটা জব অফার আসে, তাও আর লন্ডন থেকে। মালতী মাসির কাছে বাড়ির সমস্ত দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়ি সেই লন্ডনের উদ্দেশ্যে। ও, মালতী মাসির কথাটা তো আপনাদের বলাই হয়নি। মালতী মাসি আমাদের বাড়ির একজন পরিচারিকা। আমি যখন লন্ডনে যাওয়ার কথা মালতী মাসিকে বলি, তখন মালতী মাসি আমাকে বলে, বাবা কোনো চিন্তা করো না, ভালো করে গিয়ে কাজ করো, এদিক আমি সামলে নেব। কিন্তু মাসিমা, তোমার মাইনেটা আমি কি করে দেব বলো তো? আচ্ছা, তোমাকে আর মাইনে দিতে হবে না, কিন্তু আমি একটা কথা বলবো, রাখবে? কি কথা? তুমি তো দেখো সারা বছর বাড়িতে থাকবে না। তোমাদের যে এত বাগানে ফল আছে, ওগুলো বিক্রি করব, আর সেই টাকা দিয়েই নয় আমি আমার পেটটা চালাবো। সেইটা দিয়ে আমার মাইনের থেকেও অনেক বেশি টাকা হয়তো আমি রোজগার করতে পারবো। হ্যাঁ, সেটা সেটা তুমি করতেই পারো। দীর্ঘ 5 বছর উনি আমার থেকে একটা টাকাও মাইনে হিসেবে নেননি। এসব ভাবতে ভাবতে আমার ফ্লাইট ল্যান্ড করলো কলকাতা বিমানবন্দরে। আরে প্রদীপ যে, এসো এসো, ঘরে এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম এতদিন ধরে। কেমন আছো মাসি? এই তো বাবা, ভালোই আছি। তুমি কেমন আছো সোনা? আমি বেশ ভালোই আছি। শরীরটা কেমন আছে তোমার? ভালোই আছে বাবা, জীবন তো এরম ভাবেই কেটে যাচ্ছে। তুমি এসেছো, খুব ভালো কাজ করেছো। কি খাবে বলো, আমি তোমার জন্য রান্না করে দেবো কোনি। অনেকদিন তোমার হাতে সেই ছোলার ডাল আর লুচি খাইনি, আজকে ওটাই বানাও তো। ঠিক আছে, তাই করব তোমার জন্য। আজকে বাড়িতে এসে বেশ ভালোই লাগছে। অনেকদিন পর নিজেকে যেন হালকা মনে হচ্ছে। কিন্তু সারা বাড়িতে একটা বিদঘুটে গন্ধ গন্ধ লাগছে। কিছু পচে গলে গেলে যেরকম একটা গন্ধ হয়, ঠিক তেমনই গন্ধ নাকে আসছে। আর যখন মালতী মাসির কাছে যাচ্ছি, তখন মনে হচ্ছে যেন তার গা থেকে গন্ধটা বেশি বের হচ্ছে। দিনটা কোনোভাবে কেটে গেল। রাতের খাবার খেয়ে যখন শুতে যাচ্ছি, হঠাৎ শুনলাম কুকুরের শব্দ। কুকুর খুব জোরে চিৎকার করছে। আমাদের বাড়ির সেই পেছন সাইডের একটা পুরানো বাথরুমের থেকে। ভাবলাম নিচে গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে আসি। যা চিৎকার চেঁচামেচি করছে, তাতে ঘুম আসা তো অসম্ভব। যখন আমি বাড়ির দরজা খুলে বাইরে বেরোতে যাচ্ছি, ঠিক তখনই পেছন থেকে মালতী মাসি আমাকে ডেকে উঠল। প্রদীপ কোকা, কোথায় যাচ্ছো? এই কুকুরগুলো যা চিৎকার করছে, তাতে তো ঘুম হবে বলে তো মনে হয় না, তাই ভাবলাম ওদেরকে তাড়িয়ে দিয়ে আসি। ওদিকে যেও না, কুকুররা এক্ষুনি বাচ্চা পেড়েছে। ওদের কাছে গেলে তোমাকেই কামড়ে দেবে। এক, যেও না ওখানে। দিনের বেলাও ওইদিকে যেও না, দিনের বেলাও ওখানে অনেক সাপখোপ থাকে। জায়গাটা জঙ্গল হয়ে গেছে না। তাহলে মাসি কি করব?
এত শব্দ, এত চিৎকার চেঁচামেচি কুকুরের, কিভাবে ঘুমাবো বলো? ঘরের জানলা দুটো বন্ধ করে দাও, আর আওয়াজ আসবে না তোমার ঘরে। পরদিন সকালবেলা যখন স্নান সেরে চুলটা ঠিক করছিলাম, আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ পেছনে মালতী মাসি আসলো। কিন্তু অবাক করার বিষয়, মালতী মাসি আমার পেছন থেকে আমার সাথে কিছু কথা বলছিল, কিন্তু আয়নায় তাকে আমি কোনোভাবে দেখতে পাচ্ছিলাম না। আমার কিছুটা হলেও সন্দেহ হয়, কিন্তু আমি ব্যাপারটা নিয়ে অত ভাবিনি। সেদিন সন্ধ্যাবেলা আমি যখন চায়ের দোকানে গেলাম চা খেতে, ঠিক তখনই আমার একটা ছোটবেলার বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। সে আমাকে হঠাৎ জিজ্ঞাসা করলো, কি রে, কবে এলি? এই তো 3 দিন হলো এলাম। তো ওইদিকে কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম ভালোই চলছে, এই ছুটিতে ভাবলাম এসে কদিন থেকে যাই। প্রদীপ, তোর বাড়িতে ওই যে কে একজন পরিচারিকা থাকতো? ও, মালতী মাসি। হ্যাঁ, ওনার খবর কি? ওনাকে তো আজ 2 বছর হয়ে গেল দেখতে পাচ্ছি না। কেন, উনি তো বাড়িতেই আছে। কি বলিস? উনি কি বাড়ির থেকে বাইরে বের হয় না? সেটা তো বলতে পারবো না, আমি তো এই 3 দিন হলো বাড়িতে এলাম। এই, তোদের বাড়ির সামনে দিয়ে যখনই আমি যাতায়াত করি একটা কেমন পচা পচা গন্ধ বেরোয়। তুইও তাহলে ওই গন্ধ পেয়েছিস? আমি তো বাড়িতে সব সময়ই নাকে আসে ওই গন্ধ। গন্ধটা তো এমনি এমনি আর আসছে না, কোনো ব্যাপার তো আছে। তোদের বাড়িতে কোনো বড় সড়ো জন্তু জানোয়ার মরে পড়ে আছে কি দেখ। অনেক দিন ধরে আমি গন্ধটা পাচ্ছি তোদের বাড়ির সামনে থেকে। আরে অনেক জঙ্গল হয়ে গেছে, খোঁজাটাও টাফ, বুঝলি? চল না, আমরা চাটা খেয়ে দুজন মিলে খুঁজি, চল। বলছি যখন, ঠিক আছে চল, কিন্তু তাড়াতাড়ি করতে হবে কিন্তু। এই প্রদীপ, এই শিগগির এখানে আয়। কি হচ্ছে? এই দেখ, এখানে কি একটা হাড়ের মতো পড়ে রয়েছে, ভালো করে দেখ। হ্যাঁ তো ঠিকই বলেছিস, এ তো মানুষের কঙ্কাল। এটা এখানে কোত্থেকে আসলো? বললাম না, কোনো কিছু একটা ব্যাপার আছে, নাহলে এত দুর্গন্ধ কোত্থেকে আসবে। চল চল চল, মালতী মাসিকে ডেকে আনি, চল চল। হ্যাঁ চল। মালতী মাসি, ও মালতী মাসি। হ্যাঁ বাবা। এই বাথরুমের এখানে কেমন কি একটা পড়ে রয়েছে, হাড়, মানুষের হাড়ের মতো। তোমরা তাহলে সত্যিটা জেনে গেছো। আজ থেকে 2 বছর আগেই আমি মারা গেছি। হঠাৎ করে একদিনকে বাগানের দিকে ফল কুড়াতে যেতে গিয়ে একটা সাপ আমাকে কামড়ায়। কেউ আমাকে দেখতেও পায় না, আমি ওখানেই তড়পে তড়পে মরে যাই। আমার আত্মার শান্তি হয়নি, আমার শান্তি চাই, আমার মুক্তি চাই। আমি অপেক্ষা করছিলাম যে তুমি কবে আসবে এই বাড়িতে। এই বাড়ি ছেড়ে আর যেও না, এই বাড়িতে অনেক অনেক শান্তি। আমার অবশিষ্ট অংশ দাহ করে দাও আর আমাকে মুক্তি দাও। মালতী মাসির কথাগুলো শুনে আমি হতভম্ব, বলার মতো কোনো ভাষা আমার কাছে ছিল না। সাথে সাথে আমার সেই ছোটবেলার বন্ধুটাকে নিয়ে সেই অবশিষ্ট অংশ দাহ করলাম। তারপর থেকে মালতী মাসিকে কখনোই বাড়িতে দেখিনি।